আর্মটা ডিসলোকেট করে দেওয়া হয়েছে। যখন আমাকে ধরে যখন শ্বাসরুদ্ধ করা হতো, আমার হাতটা ধরে পিছন দিয়ে নিয়ে আমরা সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়ি। 19 দিন কারাগারে থাকা এটা কোনো মুখের কথা না। আমরা এই 17 বছর বয়সে দীর্ঘ 20 দিন জেল থাকছি। আমরা 23 জন জেলে গেছি, বাকি 15 জনকে তারা টাকা খেয়ে খেয়ে ছেড়ে দিয়েছে। আপনারা যদি আসলেই বাধ্য হয়ে চাকরির জন্য যদি এগুলো করতেন, স্বাভাবিকভাবে আইন অনুযায়ী আমাদের লকআপ এনে রাখতে পারতেন, সেখান থেকে কোর্টে চালান করে দিতে পারতেন। অনুমানই করতে পারছিলাম যে হয় গুলি খাবো, না হলে কারাবরণ করবো, না হলে আহত হবো। চাকরির তাগিদে, জীবনের তাগিদে কেউ কি এরকম অমানবিক ব্যবহার করতে পারে? এইটার বাচ্চা বয়স হবে 12-13 বছর। 14 বছর বয়সে ভাইয়া কি বুঝে? সে আন্দোলনের না চিনে, না বোমের ব চিনে, সে কিছুই জানে না, সে মার্ডারের ম চিনে না। তাহলে তাকে কেন 4টা মামলা দেওয়া হলো 60 ধারায়? করে বলেছিল বঙ্গবন্ধু বলি নাই, আমরা বলতে চাই না। তারপর জন্য আমাদেরকে বুট দিয়ে মারা হয়েছে, আমাদেরকে স্ট্রিক, পুলিশের স্ট্রিকগুলো দিয়ে মারা হয়েছে। আমরা কোনো কথা বলি না। পুরো আধা ঘন্টা 12 জন পুলিশ বাহিনী মিলে আমাদেরকে আমরা জানতে চাচ্ছিলাম আপনাদেরকে ধরে যে নির্যাতন যে অফিসাররা করেছে তার বিরুদ্ধে আপনারা কি বলতে চাচ্ছেন একটু? আমরা এর বিরুদ্ধে কিছু মানে এখন আর কি বলবো, এখন পুলিশরা তো ওই 11 দফা দিয়ে দিয়েছে। থানাটা বলবেন কি? থানাটা জালালাবাদ থানায় আমাদেরকে এই প্রশ্নটার উত্তর আমি দিই যে এখন যে আমরা কারাগার থেকে বের হয়ে দেখছি যে পুলিশরা অনেক দাবি দেওয়া রেখেছে, অনেকগুলা দাবি দেওয়া রেখেছে। আমরা কারাগার থেকে বেরিয়ে এগুলো দেখতে পাচ্ছি যে তারা নাকি মানে তারা নাকি শান্তিপূর্ণ অবস্থানে ছিল, বা নাকি তাদের নাকি উপর থেকে আদেশ এসেছিল, তারা নাকি বাধ্য হয়ে তাদের চাকরির তাগিদে, তাদের জীবনের তাগিদে, পরিবারের তাগিদে তারা নাকি এগুলো করেছে। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই যে জীবনের তাগিদে বা চাকরির তাগিদে যদি কেউ বাধ্য হয়ে কোনো কাজ করে, তার দ্বারা কি আমাদেরকে বঙ্গবন্ধু তো বা মুজিবতোর বাপ বলানো সম্ভব? আমি জাতির কাছে একটা প্রশ্ন রাখলাম। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি আসলেই বাধ্য হয়ে চাকরির জন্য যদি এগুলো করতেন, স্বাভাবিকভাবে আইন অনুযায়ী আমাদের লকআপ এনে রাখতে পারতেন, সেখান থেকে কোর্টে চালান করে দিতে পারতেন, কোর্ট থেকে আবার জেলেও চালান করে দিতে পারতেন। আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু মেনে নিতাম, কারণ আমরা জানি আমরা এই প্রত্যাশায় নেমেছি যে আমরা রাজপথে নেমেছি। আমাদের আশা ছিল, আমরা এটা অনুমানই করতে পারছিলাম যে হয় গুলি খাবো, না হলে কারাবরণ করবো, না হলে আহত হবো, এমন একটা কিছু আমাদের হবেই। আমরা সব ধরনের সকল প্রস্তুতি নিয়ে আমরা নিয়েছিলাম। কিন্তু যখন আমি কারাগার থেকে বেরিয়ে শুনি যে ওরা নাকি দাবি দাবা রেখেছে, তারা নাকি পরিবারের স্বার্থে, জীবনের স্বার্থে, চাকরির স্বার্থে এগুলো করেছে, তো আমার স্বাভাবিকত এই প্রশ্নটা হচ্ছে, চাকরির তাগিদে, জীবনের তাগিদে কেউ কি এরকম অমানবিক ব্যবহার করতে পারে? তারা তো স্বাভাবিকভাবে আমাদের লকআপে রেখে জেলে চালান করে, কোর্টে চালান করে সব কিছু শেষ করে দিতে পারতো, আমাদের সাহায্য সুবিধা করতে পারতো। আমরা তো শুধু আমাদের নিজেদের জন্য লড়ি নাই। এই পুলিশ বাহিনীতেও কোটা প্রথা আছে, এই পুলিশ বাহিনীতে অনেকে কোটা দিয়ে ঢুকে। যদি আপনি এখানে একটা থানায় যদি 40 জন কোটা দিয়ে ঢুকে, তাহলে সেখান থেকে 60 জন পুলিশ সদস্য বঞ্চিত হয়, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়। তাদের সন্তানদের জন্য কি আমি লড়ছিলাম না? তাদের জন্য কি আমি লড়ছিলাম না? এখন আপনারাই বিচার করবেন, আপনারাই উত্তর দেবেন, আপনারাই ভেবে নেবেন, আপনারাই ব্যাখ্যা করবেন যে আমাদের সাথে কি হয়েছে। এই হাতটা হচ্ছে যে আমার এখানে আর্মটা ডিসলোকেট করে দেওয়া হয়েছে। যখন আমাকে ধরে যখন শ্বাসরুদ্ধ করা হতো, আমার হাতটা ধরে পিছন দিয়ে নিয়ে ট্রেজার মারা হয়েছিল, যার কারণে তার নাম আসাদুজ্জামান। আমি জালালাবাদ থানার আসাদুজ্জামান সাইফুল অথবা সাইদুল হতে পারে, আমার ঠিক নামটা এখন মনে নেই। আর আরেকটা হলো বিপুল, আরও কয়েকজন ছিল, তারা মানে খুবই বাজেভাবে ইয়ে করছে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের সাথে প্রায় মনে হয় আমরা 38 জনের উপরে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের থেকে আমরা কিন্তু 38 জনই জেলে যাই নাই, আমরা 23 জন জেলে গেছি, বাকি 15 জনকে তারা টাকা খেয়ে খেয়ে ছেড়ে দিয়েছে। এখন বুঝেন বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ ঘুষ করে এখনো আছে, এগুলো শেষ হবে না। আপনারা বলতে চাচ্ছেন এইসব দুর্নীতিবাজ পুলিশ এবং যারা অমানবিক নির্যাতন করেছে তাদের বিচার দাবি করেছেন, যারা এখন তাদের বিরুদ্ধে আপনারা কি দাবি করেন? আমরা বলি এখন তাদের বিচার আমরা কিছু দাবি করি। আমরা চাই ওদের একটা তালিকা করা হোক এবং তারা দেশদ্রোহী, তাদেরকে আমাদেরকে যেভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে, আমরা নির্যাতন চাই না, তারাও দেখুক কারাবাস কিরকম, তারা এটা একটু অনুভব করুক। আমরা শুধু এটাই চাই, কারণ আমরা কোনো দোষ ছাড়া আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি। আমরা তাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য চিন্তা করে আমরা আন্দোলন করেছি। এর জন্য আমাদেরকে এরকম মামলা দেওয়া হয়েছে, নাশকতা, বিস্ফোরক, যেখানে কোনোদিন আমরা বোম ধরিনি, বোম দেখিনি। আপনারা বিশ্বাস করবেন না, যখন আমি সাবিপ্রভুর সামনে ছিলাম, আমার পায়ের থেকে প্রায় 10 হাত দূরে, খুব সম্ভবত 10 হাত দূরে সকল মানে যত ধরনের গ্রেনেড, যত ধরনের টিয়ার শেল সব কিছু আমার একদম সামনে পড়ছে, সব কিছু ভিডিও আমার কাছে ছিল। আমি এইগুলো কোনো কিছু করতে পারিনি এবং নেটওয়ার্ক যে আমার সব কিছু লাগানো ছিল, যে আমি জানাবো, আমাকে যে সময় গাড়িতে রয়েছে থানার, আমি যে জানাবো যে আমার মা বাবাকে, কোনো উপায় ছিল না। খুবই মানে দেশের, আপনারা যদি ওই দিনের অবস্থাগুলো দেখতেন, আমাদেরকে যা করা হয়েছে আপনারা বুঝতেন। এখন এগুলো আসলে মানে আমরা শুধু বলতেছি, আপনারা যারা এটা আমি শেষমেশ এটুকুই বলবো, যারা দেশদ্রোহী, যারা এরকম অমানবিক নির্যাতন করেছে, তাদেরকে একটা বিচারের আওতায় আনা হোক। আমরা যারা 38 জন ছিলাম, 15 জন থেকে ছেড়ে দিয়েছে ঘুষ খেয়ে।
23 জনের মাঝে একজন ছিল, আমরা তো নির্যাতন সবাই হয়েছি, 12 জন মিলে আমাদের মারছে। একজন ছিল ক্লাস 8-এর বাচ্চা, ও বয়স হবে 12-13 বছর। ওকে সবাই একজনের নামে আসাদুজ্জামান হয়তো হে মারছে, মারিয়া তার হাত ভাঙছে, 8টা ভাঙছে, তার 8টা ভাঙা ছিল। এখনো তার হাত ঝুলা, এখনো তার হাত ঝুলা। 3 দিন কোনো চিকিৎসা, কোনো ঔষধ কিচ্ছু ছাড়া 3 দিন করেছিল, তারপরে জেলে গিয়ে চিকিৎসা পাইছে। এমনকি তাকে প্রতিটি ওয়াক্তে আমরা খাইয়ে দিয়েছি। আমরা তাদের আমার নিজের ভাইয়ের মতো তাকে সে টিকে থাকতে পেরেছে, কারাগারের মতো এমন অবস্থা সে হাত ছাড়াই থাকতে পেরেছে। আমরা ছাত্র সমাজ তার দিকে হাত বাড়িয়ে দেওয়ায়। এবং আমি আরেকটি ছোট কথা বলতে চাই যে আমার ছোট ভাইয়ের বয়স 14, সে হচ্ছে গিয়ে আমাদের আপাতত যাদের আমাদের ধরা হয়েছে, মানে যাদের আমরা কারাগারে যারা কারাবরণ করেছি সবার মধ্যে সর্বকনিষ্ঠ। সে 14 বছর বয়সে ভাইয়া কী বুঝে? সে আন্দোলনের না চিনে, না বোমের বো চিনে, সে কিছুই জানে না, সে মার্ডারের মোহ চিনে না। তাহলে তাকে কেন 4টা মামলা দেওয়া হলো 7টি ধারায়? এবার আপনারা আরেকটা জিনিস, বর্তমান সরকারের কাছে, সরকার গঠন হয়েছে, সরকারের কাছে আপনাদের সর্বশেষ দাবিটা কি? সর্বশেষ দাবি তো আমরা দাবি একবার আমরা উল্লেখ করেছি, আমি শর্ট করে আবার বলে দিই যে 71-এ যেভাবে পাকিস্তানপন্থী রাজাকারদের একটি তালিকা করে তাদের এখনো পর্যন্ত শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। আমাদের আগামীর সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে বর্তমান যুদ্ধে যারা দেশদ্রোহীর মতো আচরণ করেছে, সশস্ত্র অবস্থায় আমাদের ছাত্র সমাজ জনতার মাঝে নেমে এসেছে, অতিরিক্ত হামলা করেছে, আমাদের ভাইয়েদের প্রাণ নিয়েছে, তাদেরকে আমি বলতে চাই যে তোমাদের শাস্তি হবে ভাইয়া, ইনশাল্লাহ। দুনিয়ার যেখানে থাকো, বসে থাকো, অপেক্ষায় থাকো, আমরা দরকার হয় ভাইয়েরা মিলে একসাথে তোমাদের শাস্তির ব্যবস্থা করব। আইন থাকুক, প্রশাসন থাকুক, সবার কাছে আমাদের প্রত্যাশা যে তোমাদেরকে নিয়ে আসা হবে দেশে, এবং আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের প্রত্যাশা অনুযায়ী, আমাদের বুকের খুব মিটিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে। খুবই মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছি। আপনারা যারা অনুষ্ঠান ক্রিয়েট করছেন তারা একটা স্পেস করে আমরা সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমাদের খুব অমূল্য নির্যাতন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আমরা যে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে গেছি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমাদেরকে সুষ্ঠু একটা বিচার দিন। আমরা আর কিছু চাই না, আমরা শুধু একটা সুষ্ঠু বিচার চাই। 19 দিন কারাগারে থাকা এটা কোনো মুখের কথা না। আমরা যারা এই 3 জন আছি, কারোর বয়স 17-এর উপরে না। আমরা এই 17 বছর বয়সে দীর্ঘ 20 দিন জেল খাটছি। আমরা থাকতে এই জেলে, এই দেশে আর কোনো স্বৈরাচারী জায়গা হবে না, কোনো বৈষম্য বিরোধী খাওয়ারও জায়গা হবে না। আমরা জেল থেকে বের হয়েছি 6 তারিখ। বের হওয়ার পর থেকে আমরা থেমে নাই, আমরা রাজপথে নেমেছি। আমাদের আরো দরকার হয়, আরো রাজপথে নামবো। এখনো লাঠি আমরা নেমে পড়েছি ট্রাফিকের কাজে। কেউ কখনো থেমে থাকবো না। আমরা জেল কেটেছি, আমরা মামলা হয়েছে, এগুলোতে আমরা কোনো ভয় পাই না। দেশের জন্য কাজ করে জেলে গেছে, এতে কোনো আমাদের আপত্তি নেই। আমাদের আরো যদি রাজপথে নামতে হয়, আরো রাজপথে নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা নিজেরাই নিজেদের হাতিয়ার, আমরা নিজেরাই নিজেদের রক্ষা করব, আমরা নিজেরাই নিজেদের সার্বভৌম রক্ষা করব, ইনশাআল্লাহ।